নমস্কার, আমি পৌলমী সরকার। আজ আমি দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের উপর আলোচনা করব। তো আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সাথে তো আজ আমার চতুর্থ ক্লাস। গত দুটো ক্লাসে আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় যে চ্যাপ্টারটি তোমাদের রয়েছে সেই চ্যাপ্টার থেকেই উদ্ভিদের সাড়া প্রদান বা উদ্ভিদের সংবেদনশীলতা, উদ্ভিদ হরমোন এসব নিয়ে মোটামুটি ডিটেলসে তোমাদের সাথে আমার আলোচনা হয়েছে। তো তোমরা নিশ্চয়ই এতদিনে সেগুলো পড়েও ফেলেছো বাড়িতে। তো উদ্ভিদ নিয়ে তো আলোচনা হলো, তো চলো আজ আমরা তোমাদের সাথে প্রাণী নিয়ে আলোচনা করি, অর্থাৎ প্রাণীদের সাড়া প্রদান বা প্রাণীরা আদৌ সাড়া দেয় কিনা, তাদের মধ্যে সংবেদনশীলতার ধর্ম রয়েছে কিনা, এসব নিয়ে আলোচনা করব। তো আজ আমরা প্রাণীদের সাড়া প্রদান ভৌত সমন্বয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে প্রাণীরা কি সাড়া প্রদান করতে পারে, তাহলে তোমরা কি বলবে? প্রত্যেকেই বলবে যে হ্যাঁ, অবশ্যই প্রাণীরা সাড়া প্রদান করতে পারে। তার কারণ কি, প্রতিদিনের দৈনন্দিন জীবনে আমাদের প্রচুরভাবে সাড়া দিতে হয়, তাই তো? অনেকভাবেই আমরা সাড়া দিয়ে থাকি। যেমন বাড়িতে যদি কেউ আসে, কলিং বেল বাজায়, তখন কি শব্দ শুনে আমরা গ্রিলটা খুলতে চাই, তাহলে এটা একটা সাড়া দেওয়া হলো। বা ধরো তোমার চোখে আলো পড়লো, তখন কি চোখ আপনা আপনি বন্ধ হয়ে আসে, সেটাও তো একটা সাড়া প্রদান। আলোর এগেনস্টে আমরা সাড়া দিচ্ছি। তারপর ধরো পায়ে কোনো কাটা ফুটে গেল, তখন কি পাটা যন্ত্রণায় আমরা তুলে নিই, বা দুপা পিছিয়ে আসি। বা ধরো সেলাই করছি, সুচ দিয়ে হাতে সুচ ফুটলো, তখন কি হয়? ব্যথায় একটা মুখ দিয়ে একটা ব্যথার একটা আওয়াজ বেরিয়ে আসে। বা ধরো হাতটা আমরা উপরে তুলে নিই এভাবে, তাই তো? এগুলো সবই সাড়া প্রদান। বা ধরো বাড়িতে কেন্ন দেখেছো, কেন্নকে যদি কোনো কিছু দিয়ে স্পর্শ করি, তাহলে কি কেন্ন গুটিয়ে যায়। এ সবই কিন্তু কি সাড়া প্রদান করা, প্রাণীদের সাড়া প্রদান করা। কিন্তু এই যে ধরো সাড়া প্রদানগুলো করছি, এগুলো কি শুধুই নিছকই একটা ঘটনা? যখন আমরা সাড়া প্রদান করছি, তখন কি আমাদের শরীরে এমন কিছু ঘটে যেটা মানে আমরা জানি না, বুঝতেই পারি না যে সেগুলো ঘটছে, এবং সেই জন্যই আমরা সাড়া দিচ্ছি? চলো তোমাদেরকে একটা আমি ছবি দেখাই। দেখো তো ছবিটা কি দেখাচ্ছে। ছবিটাতে কি দেখাচ্ছে যে এখানে দেখো একটা গরম পাত্র রাখা আছে, পাত্রের হাত দিয়েছি। স্বাভাবিকভাবে একটু ভাবো যে ধরো একটা টেবিলের উপর গরম কাপ রাখা আছে, আমরা হাত দিলাম, তো কি করব? আমরা হাতটার সাথে সাথে তুলে নেব, যে জানি না আমরা যে সেটা গরম কাপ। সেটা হাত দেওয়ার ফলে যখন বুঝলাম যে হাতে গরম লাগছে, এমনিতেই আমরা হাতটা তুলে নেব। তো সেটার সেই রকমই একটা ছবি দেখানো হয়েছে। কিন্তু দেখো সেই ছবির সাথে দেখো হাতের মধ্য দিয়ে তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে তারপর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে দেখানো হচ্ছে। এই যে এত কিছু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত দেখানো হচ্ছে, কেন? এত কিছু দেখানোর দরকার কি? তাহলে যখন আমরা গরম কোনো জিনিস ধরছি, তাহলে কি এমন কিছু শরীরে নিশ্চয়ই ঘটছে, না হলে তো এরকম ছবি দেখানোর কোনো মানে নেই। তো সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আসলে যখন কি হয়, কোনো কিছু এগেনস্টে আমরা সাড়া দিই, যেমন ধরো তাপের প্রভাবে হতে পারে, সেটা আলোর প্রভাবে হতে পারে। কি কি প্রভাবে আমরা দিতে পারি সাড়া? যেমন ধরো তাপ, বা ধরো কোনো আলো, তাই তো? আর কি কি হতে পারে? যেমন ধরো চোখে ধুলো পড়লো, সেক্ষেত্রে ধুলোর এগেনস্টে আমরা কি চোখটা বন্ধ করে নিই, তো সেখানে ধুলো সেখানে উদ্দীপক হিসাবে কাজ করে। এইভাবে অনেক কিছুই কিন্তু, বা ব্যথা, কোনো কিছুতে সুচ ফুটলো হাতে, সেক্ষেত্রে আমরা কি ব্যথা পাই, সেই ব্যথাটাই সেখানে উদ্দীপক হিসাবে কাজ করে আমাদের সাড়া প্রদানের জন্য। এখন ধরো হাতে সুচ ফুটে গেল, তাহলে কি ব্যথা লাগলো, ব্যথাটা এখানে উদ্দীপনা, ঠিক আছে? তাহলে ব্যথাটা কি এখানে এক ধরনের উদ্দীপনা। এই উদ্দীপনাটা কি হয় দেখো, আমাদের শরীরে বা স্কিনে অনেক রিসেপ্টর থাকে, বা গ্রাহক যেটাকে বলা হয়। গ্রাহক মানে কি, যে গ্রহণ করে, তাই তো?
যেমন ধরো সাংবাদিক কি করে, বিভিন্ন জায়গা থেকে খবর কালেক্ট করে বা গ্রহণ করে, এক্ষেত্রে সাংবাদিক কি, গ্রাহক। তেমনি সাংবাদিকের মতনই আমাদের শরীরেও এরকম অনেক গ্রাহক বা রিসেপ্টর রয়েছে যারা কিনা বিভিন্ন ধরনের এই উদ্দীপনা, যেমন ধরো তাপ, আলো, ব্যথা, এই উদ্দীপনাগুলোকে গ্রহণ করতে পারে। ঠিক আছে, তাহলে এই যে উদ্দীপনাটা বললাম আমি, যে সূচ ফুটলো, হাতে ব্যথা লাগলো, সেই উদ্দীপনাটা আমাদের শরীরে বা আমাদের হাতে ফুটেছে, হাতে কে গ্রহণ করবে, গ্রাহক বা রিসেপ্টর। তাহলে এই গ্রাহক কি করে এই উদ্দীপনাটাকে গ্রহণ করলো, ব্যথা নামক যে উদ্দীপনা, সেই উদ্দীপনাটাকে গ্রাহক গ্রহণ করলো। গ্রহণ করার পর কি করে, সে কিন্তু নিজের কাছে সেটা রাখে না, সে কোথায় পাঠিয়ে দেয় সেই উদ্দীপনাটাকে পাঠিয়ে দেয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। ঠিক আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা কি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রধান যে বিষয় তা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কারা থাকে, মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। এই দুটো জিনিস নিয়ে তৈরি হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা আমরা পরবর্তী কোনো ক্লাসে মানে মস্তিষ্ক সুষুম্না কাণ্ড নিয়ে আলোচনা করব। কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের শরীরে কি রয়েছে, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড রয়েছে। সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গ্রাহক কি করে, এই উদ্দীপনাটাকে পৌঁছে দেয়। ঠিক আছে, এবারে যেমন ধরো সাংবাদিক তার খবর কালেক্ট করার পর তার হেড অফিসে জমা দেয়, তাই তো, তেমনি আমাদের শরীরে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এই মুহূর্তে হেড অফিস। ঠিক আছে, অর্থাৎ মস্তিষ্ক, বেশিরভাগ ক্ষেত্রে মস্তিষ্ক সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবে। কিভাবে, দেখো, যেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে উদ্দীপনাটা পৌঁছে গেল, তার মানে কি, তখন মস্তিষ্ক বুঝলো যে আমার শরীরে একটা ব্যথা নামক কিছু হয়েছে, তখন মস্তিষ্ক একটা সাড়া বা অর্ডার যেটাকে বলা হয় কি করবে, সে পাঠাবে। কোথায় পাঠাবে, সে পাঠাবে হাতের পেশিতে। যেহেতু এখানে আমি হাতে ব্যথা পেয়েছি, তাই হাতের পেশিকে একটা অর্ডার বা সাড়া বা রেসপন্স পাঠাবে। ঠিক আছে, যাকে পাঠাচ্ছে, সে এই সাড়া বা অর্ডার যাকে পাঠাচ্ছে তাকে বলা হয় কারক বা ইফেক্টার। এটা বিভিন্ন ধরনের পেশি বা গ্রন্থি হয়ে থাকে। ঠিক আছে, যদি পায়ের পেশিতে পাঠায় তাহলে সেক্ষেত্রে পায়ের পেশি হবে কারক বা ইফেক্টার, যদি হাতের পেশিতে পাঠায় তাহলে হাতের পেশি হবে কারক বা ইফেক্টার। পাঠানোর পর এই কারক বা ইফেক্টার যখন যেটা পাবে অর্ডার, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে রেসপন্সটা সে পাবে বা অর্ডারটা সে পাবে, সেই হিসাবে সে কি করবে, নিজেকে উদ্দীপিত করবে। অর্থাৎ উদ্দীপনা গ্রহণ হলো গ্রাহকের মাধ্যমে, এই গ্রাহক সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সেই উদ্দীপনা পাঠালো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তখন কি করলো, সেই উদ্দীপনার পরিপ্রেক্ষিতে একটা সাড়া বা রেসপন্স বা অর্ডার কাকে পাঠালো, হাতের বা পায়ের বা যেখানে দরকার সেখানকার পেশিকে বা গ্রন্থিকে, যাকে বলা হয় কারক। এই কারক তখন কি করবে, নিজে উদ্দীপিত হবে বা সাড়া প্রদান করবে। কিভাবে উদ্দীপিত হবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যা পাঠাবে তার কাছে, সে যদি বলে হাত সরিয়ে নাও তো হাত সরিয়ে নেব, সে যদি বলে হাত রেখে দাও তো হাত রাখবো। যে অর্ডার তার কাছে আসবে সেই অনুযায়ী কিন্তু সে কাজ করবে। তাহলে বোঝা গেল, এখানে দেখো দুটো জিনিস একটু ধোঁয়াশা রয়েছে। কি, গ্রাহক নিজে তো গেল না, তাহলে কার মাধ্যমে পাঠালো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এই উদ্দীপনাটাকে, একটা বাহকের মাধ্যমে। কোনো বাহক এই উদ্দীপনাটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যায়। একইভাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমও কিন্তু কোনো একটা বাহকের মাধ্যমেই সাড়া বা রেসপন্সটা কারক বা ইফেক্টারে পাঠিয়ে দেয়। এখন এই বাহক কে, বাহক হিসাবে কে কাজ করছে, তো এই গ্রাহক থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে বহন করছে তাকেই তো বাহক বলা হয়। কে বহন করে নিয়ে যাচ্ছে, তাহলে এই উদ্দীপনাটা এখান থেকে কে বহন করছে, যে বহন করছে তার নাম হলো সেন্সরি নিউরন। ঠিক আছে, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে সাড়া বা রেসপন্স বা অর্ডার যেটা সে পাঠাচ্ছে কারক বা ইফেক্টারে, সেটাও কিন্তু বহন করে নিয়ে যাচ্ছে এক ধরনের নিউরন, যার নাম হচ্ছে আজ্ঞাবহ নিউরন বা মোটর নিউরন। ঠিক আছে,
আজ্ঞা বহন করছে, তাই আজ্ঞাবহ নিউরন বা মোটর নিউরন। এখন কথা হচ্ছে এই নিউরনটা আবার কি, নিউরন কাকে বলে? তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের শরীরের গঠনগত এবং কার্যগত একক কি? কোষ। এটা তো প্রত্যেকেই জানো। একইভাবে নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। ঠিক আছে, স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। এবারে দেখো তো এই স্নায়ুতন্ত্র আবার কাকে বলে? স্নায়ুতন্ত্র জিনিসটা কি? তাহলে চলো এবার স্নায়ুতন্ত্র নিয়ে একটু আলোচনা করি। স্নায়ুতন্ত্র হলো কি? এই যে নিউরন যাকে বলা হয় স্নায়ু কোষ, তার মানে নিউরন বা স্নায়ু কোষ এবং নিউরোগ্লিয়া, এটাও এক ধরনের কোষ। নিউরন এবং নিউরোগ্লিয়া নিয়ে গঠিত যে তন্ত্র কি করে? বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে, বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে, তার সাথে সাথে কি করে? আমাদের দেহের সাথে পরিবেশের একটা সামঞ্জস্য রক্ষা করে এবং আমাদের দেহের ভেতরে বিভিন্ন যন্ত্র এবং তন্ত্রের মধ্যে কি করে? সমন্বয় সাধন করে, সমন্বয় সাধন করে। তাহলে আবার বলছি, নিউরন কি? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। তাহলে স্নায়ুতন্ত্র কি? স্নায়ুতন্ত্র হচ্ছে নিউরন এবং নিউরোগ্লিয়া নামক কোষ নিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে আমাদের দেহ কি করে? বিভিন্ন ধরনের উদ্দীপনাগুলোকে গ্রহণ করে দেহকে পরিবেশের সাথে কি একটা যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে এবং দেহের মধ্যে বিভিন্ন যন্ত্র এবং তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করতে সাহায্য করে। তাকেই বলা হয় কিন্তু স্নায়ুতন্ত্র। আজ আমরা এই স্নায়ুতন্ত্রের কি নিয়ে গঠিত বা কোন কোন উপাদান নিয়ে গঠিত সেসব নিয়ে কিন্তু আলোচনা করব। আচ্ছা, এখানে দেখো সংজ্ঞাটার মধ্যে একটা আমি কথা বললাম, সমন্বয় সাধন। এই সমন্বয় সাধন বিষয়টা কি? যেমন ধরো আমরা যখন দৌড়ই, ঠিক আছে, তখন কি আমাদের যখন হাঁটি আমরা, তার তুলনায় বেশি শক্তির দরকার হয়। তাহলে কি বেশি শক্তি দরকার হলে কি আমাদের পেশিগুলোতে তখন কি দরকার হয়? প্রচুর পরিমাণে গ্লুকোজ দরকার হয়, তারপর অক্সিজেন বেশি পরিমাণে দরকার হয়। তাহলে অক্সিজেন, গ্লুকোজ এগুলো কি যদি পেশিতে বেশি দরকার হয় তখন কি হয়? আমাদের যে ফুসফুস বা ফুসফুসের কি গতিটা তখন বেড়ে যায়, বা আমাদের শ্বাস প্রশ্বাসের গতি কিন্তু যখন দৌড়ই তখন তোমরা প্রত্যেকেই দৌড়ের সময় লক্ষ্য করবে যে আমাদের শ্বাস প্রশ্বাসের গতিটা অনেকটাই স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় এবং আমাদের হৃদগতিও কিন্তু বেড়ে যায়। এর ফলে কি হয়? হৃৎপিণ্ডতার পাম্পিং সিস্টেমটাকে কি বাড়িয়ে দেয়। এর ফলে রক্ত কি করে? আমাদের অক্সিজেন এবং কি গ্লুকোজকে সেই পেশিতে পাঠিয়ে দেয় বা তাদের সাপ্লাইটা বেশি পরিমাণে দেয় তখন পেশিতে, যেহেতু আমাদের শরীরের সেই মুহূর্তে সেটা দরকার। তার সাথে সাথে আমাদের যে মস্তিষ্ক রয়েছে, মস্তিষ্ক কি করে? আমাদের শরীরে তখন যে রক্তের কি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্যটা রক্ষা করে। এছাড়াও কি আমাদের যে পঞ্জরাস্থি পেশি রয়েছে, তারপর তোমার হৃৎপিণ্ডে, এই সমস্ত জায়গাতে কি প্রয়োজনীয় স্নায়ু স্পন্দনগুলোকে কি বহন করে। অর্থাৎ যেখানে যেখানে দরকার মস্তিষ্ক কিন্তু সেখানে সেখানে সেই রকমভাবেই পরিচালনা করতে সাহায্য করে, তাই তো? তাহলে দেখো কি আমাদের শরীরের কি সমস্ত যন্ত্র এবং তন্ত্রের মধ্যে সেই মুহূর্তে একটা সমন্বয় গড়ে উঠছে, একটা যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে। তার ফলেই তো যেখানে রক্তের মাধ্যমে গ্লুকোজ এবং অক্সিজেন দরকার সেখানে সেই মুহূর্তেই সেটা পৌঁছে যাচ্ছে। যদি এই সম্পর্কটা না থাকতো, তাই তো, তাহলে দৌড়ের সময় যেটা দরকার সেটা তো শরীর পেতো না। এর ফলে কি আমাদের শরীরের একটা গোলযোগ তৈরি হতো, কিন্তু তা কিন্তু হচ্ছে না। তাহলে কি দেখো আমাদের সমস্ত কিছুর মধ্যে একটা সমন্বয় গড়ে তুলছে এবং সেখানে মস্তিষ্ক কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাই তো? এই যে যন্ত্র এবং তন্ত্রের মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থা, সেটাকেই কি বলা হয়? সমন্বয় সাধন। তো আজকে আমরা চলো এখন স্নায়ুতন্ত্র নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি। স্নায়ুতন্ত্র, যারা এককোষী প্রাণী তাদের কি দেহে একটাই কোষ রয়েছে, তাদের কিন্তু দেহে স্নায়ুতন্ত্রের দরকার হয় না।
তাদের কি শরীরে যেহেতু একটাই কোষ এবং তাদের প্রোটোপ্লাজমে কিন্তু তাদের সমস্ত জৈবনিক ক্রিয়াগুলো সম্পন্ন করতে পারে। কিন্তু যারা এককোষী নয় তাদের কিন্তু কি একটা স্নায়ুতন্ত্রের দরকার, তাই তো? কিন্তু স্নায়ুতন্ত্র কিন্তু মানে সব উন্নত স্নায়ুতন্ত্র প্রথমে কিন্তু দেখা যায়নি। সর্বপ্রথম কিন্তু নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের মধ্যে বা হাইড্রার দেহে কি হয়, এই একটা নিউরাল মেকানিজম প্রথম দেখা গিয়েছিল। পরবর্তীতে তোমার চ্যাপ্টাক্রিমি বা প্ল্যানেরিয়ার দেহে, তারপর আস্তে আস্তে তোমার অ্যানিলিডা, আর্থ্রোপোডা, এইভাবে যত গেছে পর্ব তত কিন্তু আমাদের এই স্নায়ুতন্ত্র কিন্তু উন্নত হয়েছে। পরবর্তীতে মেরুদণ্ডী প্রাণীদের দেহে কিন্তু উন্নত মানের কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমি একটু আগেও বলেছি কি মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে কিন্তু গঠিত হয়। তো এই স্নায়ুতন্ত্রকে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলো কিভাবে ভাগ করা হয়? একটা হচ্ছে গঠনগতভাবে ভাগ করা যেতে পারে, আর একটা কার্যগতভাবে ভাগ করা যেতে পারে। গঠনগত বলতে কি কি নিয়ে গঠিত হয় সেইভাবে এটা ভাগ করা যায়। তাহলে কি কি নিয়ে দেখো, প্রথমেই আসবে গঠনগত, অবশ্যই নিউরন বা স্নায়ুকোষ। তাহলে নিউরন বা স্নায়ুকোষ, ঠিক আছে। তারপর আসবে নিউরোগ্লিয়া। এছাড়াও আরও যে সমস্ত জিনিস স্নায়ুতন্ত্রের সাথে জড়িত গঠনগত দিক থেকে, তারা কি স্নায়ু বা নার্ভ। তারপর আসবে কি স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়া। স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়া, ঠিক আছে। আর কি স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস। তাহলে এই জিনিসগুলো নিয়ে গঠনগতভাবে স্নায়ুতন্ত্র গঠিত। এবারে চলে আসি কার্যগতভাবে কি কি জিনিস নিয়ে গঠিত। তাহলে কার্যগত দিকগুলো কি? কার্যগতভাবে কি কি জিনিস রয়েছে হলো গ্রাহক, বাহক এবং কি কারক। তিনটে জিনিস নিয়ে কিন্তু তোমাদের সাথে একটু আগে আমার আলোচনা হয়েছে, যে রেখাচিত্রটার মাধ্যমে আমি দেখালাম যে উদ্দীপনা কিভাবে বাহিত হয়, সেখানেই আমি গ্রাহক, বাহক এবং কারক বা ইফেক্টার নিয়ে কিন্তু আলোচনা করছি। আরেকবার তোমাদের বলছি, গ্রাহক হচ্ছে যে উদ্দীপনা গ্রহণ করে তাদেরকে বলা হয় গ্রাহক বা রিসেপ্টার। যে উদ্দীপনাগুলোকে বহন করে তাকে বলা হয় বাহক। যেমন তোমাদের নামগুলো আমি আগেও বলেছি, সেই রেখাচিত্রে দেখিয়েছি। যেমন ধরো মোটর নিউরন, তারপর আজ্ঞাবহ বাহক, তারপর ধরো সংজ্ঞাবহ বাহক বা তোমার যেটাকে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত যে বহন করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ গ্রাহক থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত যে বহন করছে তাকেই বলা হয় কি সেন্সারি নিউরন, বা সেই জিনিসটা বাহক হিসাবে কাজ করে। আর কারক কোনটা? কারক হচ্ছে যে উদ্দীপনায় সাড়া দিচ্ছে, অর্থাৎ উদ্দীপনায় উদ্দীপিত হচ্ছে, তাকেই বলা হয় কারক, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু তোমরা একটু আগেই পড়েছো। তাহলে এই পোর্শনটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে। তাহলে আমাদের বাকি কি? বাকি হচ্ছে এবার চলো গঠনগতভাবে স্নায়ুতন্ত্র যে জিনিসগুলো নিয়ে গঠিত সেই সব জিনিস নিয়ে চলো আলোচনা করি। তাহলে প্রথমেই আমরা আসবো হচ্ছে নিউরন। নিউরন কাকে বলা হয়? নিউরন কাকে বলা হয় সেটাও আমি বলেছি কি স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একককে বলা হয় নিউরন। এই নিউরনের প্রথমে ছবিটা একটু এঁকে নিই, তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, দশম শ্রেণীর জন্য পরীক্ষায় খুব আসে যে একটি নিউরনের চিত্রিত চিত্র অঙ্কন করো, ঠিক আছে। সংক্ষেপে আমি ছবিটা তোমাদের সাথে আঁকছি। ঠিক আছে, দেখো প্রথমে আমি একটা স্ট্রাকচার তৈরি করে নিলাম। এই যে অংশটা রয়েছে
এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নিউরন বা স্নায়ু কোষের কোষ দেহ, তাই তো? স্নায়ু কোষের কোষ দেহকে কি বলা হয়? নিউরোসাইটন। তাহলে স্নায়ু কোষের বা নিউরনের কোষ দেহকে কি বলা হয়? নিউরোসাইটন। যতগুলো এখানে আলোচনা করব সবগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এবারে একটা স্বাভাবিক কোষের কথা ভাবো। স্বাভাবিক কোষের ভেতর যেরকম সাইটোপ্লাজম থাকে, একইভাবে এই যে নিউরনের যে কোষ দেহ বা নিউরোসাইটনের ভেতরেও কিন্তু একইভাবে সাইটোপ্লাজমের উপস্থিতি রয়েছে, ঠিক আছে? আর স্বাভাবিক কোষের সাইটোপ্লাজমে যা যা রয়েছে, এই নিউরোসাইটনের সাইটোপ্লাজমেও কিন্তু মোটামুটিভাবে একই জিনিস রয়েছে। যেমন ভেতরে ধরো সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে? এটা আমি ধরে নিচ্ছি নিউক্লিয়াস। এখানে মাইটোকন্ড্রিয়া রয়েছে। তাহলে এগুলো কি? মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? তারপর এখানে গলগি বডির উপস্থিতি রয়েছে। তাহলে এটা হলো গলগি বডি। এই যে সাইটোপ্লাজমটা দেখছো, এই সাইটোপ্লাজমে অনেক ছোট 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 দানা ছড়িয়ে থাকে। এই দানাগুলোকে কি বলা হয়? এই দানাগুলোর নাম হলো নিজেল দানা, ঠিক আছে? শর্ট কোশ্চেনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। নিজেল দানা, নিউরোসাইটন অর্থাৎ কি? নিউরনের কোষ দেহকে নিউরোসাইটন বলা হয়। নিউরোসাইটনের যে সাইটোপ্লাজমের মধ্যে অনেক ছোট ছোট দানা ছড়িয়ে থাকে, যার নাম হচ্ছে নিজেল দানা। এই নিজেল দানার কাজ কি? এই নিজেল দানার কাজ হচ্ছে এরা কিন্তু প্রোটিন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, ঠিক আছে? বা গুরুত্বপূর্ণ ভূমিকা এরা অংশগ্রহণ করে। তাহলে নিজেল দানার কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। আর একটা কথা এখানে যেটা মনে রাখতে হবে, এই যে স্নায়ু কোষ বা নিউরনের যে সেন্ট্রোজোমটি রয়েছে তা কিন্তু অনুন্নত এবং নিষ্ক্রিয়, ঠিক আছে? আমরা কি জানি যে সেন্ট্রোজোমের কাজ কি? কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোমটা কি? কোষ বিভাজনে সাহায্য করে বা এটা মাকুযন্ত্র তৈরি করতে সাহায্য করে। কিন্তু এই স্নায়ু কোষে কিন্তু এই সেন্ট্রোজোমটা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তাই স্নায়ু কোষ কিন্তু কখনোই বিভাজিত হতে পারে না। যেহেতু বিভাজিত হতে পারে না, তাই সংখ্যাও বৃদ্ধি হয় না। তাই ছোট অবস্থায় বা আমরা যখন ছোট থাকি তখন আমাদের যে স্নায়ু কোষের সংখ্যা থাকে, বড় হওয়ার পরও কিন্তু একই স্নায়ু কোষের সংখ্যা থাকে, শুধু তারা সাইজে একটু বড় হয়। একটা জিনিস দুটোভাবে বড় হতে পারে। কিভাবে? যে সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে তারা বড় হতে পারে, বা সংখ্যাটা স্থির রেখে, সংখ্যাটা একই রেখে তারা সাইজে বড় হতে পারে। স্নায়ু কোষ কিন্তু সংখ্যা বাড়াতে পারে না, ঠিক আছে? তাহলে এটা অবশ্যই মনে রাখতে হবে যে স্নায়ু কোষের যে সেন্ট্রোজোম বা রয়েছে সেটা কিন্তু নিষ্ক্রিয় এবং অনুন্নত, এটা কিন্তু বিভাজিত হতে পারে না। আচ্ছা, যদি স্নায়ু কোষের যে সেন্ট্রোজোম রয়েছে সেটা বিভাজিত হতো তাহলে কি হতো? অনেক অসুবিধাই কিন্তু হতো। যেমন ধরো কি? স্নায়ু কোষের আমরা কি জানি যে আমাদের ব্রেনের মধ্যে যে কিছু নিউরন আমাদের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে, তাই তো? এবারে ধরো স্নায়ু কোষ বিভাজিত হচ্ছে, তাহলে কি হবে? স্নায়ু কোষ যদি বিভাজিত হয় তাহলে নতুন নতুন নিউরনের সৃষ্টি হবে এবং পুরনো কিছু নিউরন ধ্বংসপ্রাপ্ত হবে, তাই তো? এর ফলে যে নিউরনগুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তার মধ্যে যে স্মৃতিগুলো সঞ্চিত ছিল, তারা সেই স্মৃতিগুলো কিন্তু চিরতরে কি হারিয়ে যাবে আমাদের থেকে, তাই তো? সেই স্মৃতিগুলো কিন্তু একেবারেই মুছে যাবে। এর ফলে কি তার কারণ কি? সারা জীবনে কি অনেক নতুন নতুন নিউরন সৃষ্টি হবে, অনেক পুরনো নিউরন ধ্বংসপ্রাপ্ত হবে। এর ফলে কি আমাদের অনেক স্মৃতি কিন্তু যেটা আমাদের হয়তো মনে থাকার দরকার ছিল সেগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলতাম আমাদের জীবন থেকে, তাই তো? এর ফলে অনেক অসুবিধার সৃষ্টি হতো, কিন্তু সেই অসুবিধার সৃষ্টি হয় না। তার কারণ কি? আমাদের স্নায়ু কোষের নিউরন বিভাজিত হতে পারে না, ঠিক আছে? এই গেল মোটামুটিভাবে তোমার কি আমাদের যে নিউরনের ছবিটা আমরা এঁকেছি তার মধ্যে একটা অংশ, অর্থাৎ কোষ দেহের যে অংশটা, ঠিক আছে? তাহলে এই অংশটা আমি মুছে দিচ্ছি। এখানে নিউরনকে
দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করলাম, সেটা কি কোষদেহ। আরেকটি অংশ হলো প্রবর্ধক। সেই প্রবর্ধককে আবার দুটো ভাগে ভাগ করা হয়, কি কি? অ্যাক্সন এবং ডেনড্রান। ঠিক আছে, তাহলে কোষ দেহ নিয়ে আলোচনা করলাম। কোষ দেহ হচ্ছে এই অংশটা হলো। এবারে দেখো প্রবর্ধক অংশকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা অ্যাক্সন আর একটা হচ্ছে ডেনড্রান। ডেনড্রান কাকে বলা হয়? এই ডেনড্রান হচ্ছে এই দেখো কোষ দেহ থেকে যেগুলো উপবৃদ্ধিগুলো বেরিয়েছে, এই যে উপবৃদ্ধি, এগুলোকে বলা হয় ডেনড্রান। ডেনড্রান থেকেও আরও উপবৃদ্ধি অনেক সময় নির্গত হয়। এক একটা উপবৃদ্ধিকে বলা হয় কি? ডেনড্রাইট। এগুলো হচ্ছে ডেনড্রান। ডেনড্রান থেকে যে উপবৃদ্ধিগুলো বেরোচ্ছে তাকে কি নাম দেওয়া হয়েছে? ডেনড্রাইট। ঠিক আছে, তাহলে এই ছোট উপবৃদ্ধিগুলোকে বলা হয় ডেনড্রান। ডেনড্রান থেকে যে উপবৃদ্ধি বেরোচ্ছে তাকে ডেনড্রাইট বলা হয়। এই ডেনড্রানের মধ্যেও কিন্তু সাইটোপ্লাজম রয়েছে, তারপর নিজুল দানা ছড়িয়ে রয়েছে। ঠিক আছে, এর মাধ্যমেই কিন্তু স্নায়ু উদ্দীপনাগুলো ভেতরে আসে এবং কোষদেহের মধ্য দিয়ে এই নিচের দিকে প্রবাহিত হয়। অর্থাৎ উদ্দীপনা, স্নায়ু উদ্দীপনার ডিরেকশনটা কি? এই, তাই তো? স্নায়ু উদ্দীপনা এই পাশ থেকে সাধারণত এই পাশে চলে আসে। আচ্ছা, এই ডেনড্রান থেকে কোষদেহ হয়ে এই নিচের অংশে কিন্তু অনেক সরু সুতোর মতো অংশ যায়, তাদেরকে বলা হয় নিউরোফাইব্রিল। ঠিক আছে, কি নামে অভিহিত করা হয় তাদেরকে? নিউরোফাইব্রিল। সেগুলো এই ডেনড্রান থেকে কোষদেহ হয়ে এই নিচের অংশে প্রবেশ করে। ঠিক আছে, এই গেল মোটামুটি ভাবে ডেনড্রান এবং কোষদেহ নিয়ে আলোচনা। বাকি রইল কি? অ্যাক্সন। তাহলে অ্যাক্সন কাকে বলা হয় চলো এবারে আলোচনা করি। এই যে দেখছো এটা কোষদেহ। কোষদেহের যে অংশ থেকে নিচের এই প্রবর্ধকটি বেরিয়েছে সেই নিচের প্রবর্ধকটিকেই বলা হয় কি? অ্যাক্সন। ঠিক আছে, আর কোষদেহের যে স্থান থেকে, যে পয়েন্টটা থেকে এই অ্যাক্সন সৃষ্টি হয়েছে তাকে কি নামে অভিহিত করা হয়? তাকে বলা হয় অ্যাক্সন হিলক। ঠিক আছে, যে অঞ্চল থেকে, কোষদেহের যে অঞ্চলটা থেকে এই অ্যাক্সন নির্গত হলো সেই পয়েন্টটাকে বলা হয় অ্যাক্সন হিলক। ঠিক আছে, এবারে দেখো এই অ্যাক্সন কিন্তু সাধারণত তিনটে আবরণী দ্বারা আবৃত থাকে। কি কি আবরণী? এই যে অ্যাক্সন সেটা দেখো বিভিন্ন, দেখো এখানে আমি একে দেখাচ্ছি, আবরণী দ্বারা আবৃত থাকে। ঠিক আছে, এই যে ভেতরের যে প্রথম যে আবরণী তাকে বলা হয় কি? এক্সোলেমা। ঠিক আছে, তাকে কি বলা হয়? এক্সোলেমা। তারপর এক্সোলেমার ঠিক ওপরে যে আবরণীটা রয়েছে তাকে বলা হয় মাইলিন শীথ। মাইলিন শীথ বা মাইলিন আবরণী। ঠিক আছে, আর মাইলিন আবরণীর ঠিক ওপরে, অর্থাৎ এই যে অংশটা দেখছো এই অংশটা বা এই আবরণীটাকে বলা হয় নিউরোলেমা। এই আবরণীটিকে বলা হয় নিউরোলেমা। ঠিক আছে, তাহলে দেখো ভেতর থেকে বাইরে তিনটি আবরণী রয়েছে। প্রথম যে আবরণীটা তাকে বলা হয় এক্সোলেমা, তার ওপরের যে আবরণী তাকে বলা হয় মাইলিন শীথ, আর তার একদম বাইরের দিকে যে আবরণীটা তাকে বলা হয় নিউরোলেমা। ঠিক আছে, এবারে এই যে নিউরোলেমা এবং মাইলিন শীথ তার মাঝখানে অনেক সময় নিউক্লিয়াস যুক্ত একটা ডিম্বাকার কোষ দেখা যায়। সেই কোষটার নাম কি? সেই কোষটার নাম হলো সোয়ান কোষ।
সেই কোষটার নাম হলো সোয়ান কোষ। এবারে দেখো এই যে মাইলিন শীথ, এই মাইলিন শীথ কোনো কোনো নিউরনে থাকতেও পারে, আবার কোনো নিউরনে সেটা কিন্তু অনুপস্থিত। ঠিক আছে, যে সমস্ত নিউরনে এই মাইলিন শীথ উপস্থিত তাকে কি বলা হয়? মেডিউলেটেড বা মাইলিনেটেড নিউরন। আর যেখানে এই মাইলিন শীথ অনুপস্থিত তাকে বলা হয় কি? মেডুলাবিহীন বা মাইলিনবিহীন নিউরন। ঠিক আছে, তাহলে এটা তো মনেই থাকবে যে কিছু কিছু নিউরনে মাইলিন শীথ আছে, কিছু কিছু নিউরনে মাইলিন শীথ নেই। এখন এই মাইলিন শীথের কাজটা কি, বা মাইলিন শীথ কি কাজ করে? তোমরা অনেকেই জানো যে কি কারেন্টের তারে ইনসুলেটর থাকে, সেই ইনসুলেটরের কাজ করে অনেকটা মাইলিন শীথ। এই মাইলিন শীথ কিন্তু একটি চর্বি স্তর, ঠিক আছে, চর্বি দিয়ে তৈরি হয়। ইনসুলেটরের কাজ কিভাবে করে, বা ইনসুলেটরের কাজ কি? সাধারণত যে কারেন্ট যখন কোনো একটা তারের মধ্য দিয়ে যায় তখন কারেন্ট যাতে সেই তারের মধ্যেই থাকে, আশেপাশের অঞ্চলে যাতে সেটা কি ছড়িয়ে পড়তে না পারে। একইভাবে কি হয়, আমাদের নিউরনের কাজ কি? স্নায়ু উদ্দীপনা পরিবহনে সাহায্য করে। সেই যে স্নায়ু উদ্দীপনা যখন যায়, সেই যাওয়ার সময় সেই উদ্দীপনা যাতে আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়তে না পারে সেটাতে সাহায্য করে হচ্ছে মাইলিন শীথ। তাই বলা হয় মাইলিন শীথ অনেকটা ইনসুলেটরের কাজ করে। ঠিক আছে, এই যে ভেতরে দেখছো আমি সোয়ান কোষ এঁকেছি, অর্থাৎ এই দুটো স্তরের মাঝখানে, অর্থাৎ নিউরোলেমা এবং মাইলিন শীথের মাঝখানে সেই সোয়ান কোষের কাজ কি? সেই সোয়ান কোষ কিন্তু কি করে? এই মাইলিন শীথ গঠন করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, মাইলিন শীথ গঠন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? এই সোয়ান কোষ। ঠিক আছে, এবারে মোটামুটিভাবে তো তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই এতক্ষণে যে এই আবরণীগুলো কি বা কিভাবে কাজ করে। এবারে চলো, আচ্ছা, এই একজনের মধ্যেও কিন্তু সাইটোপ্লাজম রয়েছে। সেই সাইটোপ্লাজমকে কি বলা হয়? একজনের মধ্যে সাইটোপ্লাজমকে এক্সোপ্লাজম। কি বলা হয়? এক্সোপ্লাজম। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। যেমন কোষ দেহের সাইটোপ্লাজমকে বলা হয় কি? নিউরোপ্লাজম, তাই তো? একইভাবে একজনের সাইটোপ্লাজমকে বলা হয় এক্সোপ্লাজম। এবারে দেখো, ভালো করে লক্ষ্য করো, এই মাইলিন শীথ এটা কিন্তু কন্টিনিউয়াস নয়, মানে একজনকে একবারে একজন যে এইভাবে রয়েছে একজন, এই একজনকে দেখো একবারে এটা ঘিরে নেই, কিছুটা গেছে তারপর কি স্টপ হয়েছে, তারপর আবার গেছে আবার স্টপ হয়েছে, এইভাবেই কিন্তু মাইলিন শীথ গেছে। তার মানে কি কন্টিনিউয়াস নয়, তাহলে মাঝখানে মাঝখানে মাইলিন শীথের গ্যাপ রয়েছে। এবারে যেখানে গ্যাপ রয়েছে, ধরো আমি নিউরোলেমাটা এখনো দেখাইনি, ঠিক আছে, মাইলিন শীথ এইভাবে গেছে এবং মাঝখানে একটা গ্যাপ তৈরি করছে। এবারে এর ওপর দিয়ে যখন নিউরোলেমার স্তরটা যাবে, তাহলে যেতে যেতে মাইলিন শীথের উপর দিয়ে যাচ্ছে, তার তো যাওয়ার কথা একদম এইভাবে, তাই তো? কিন্তু মাইলিন শীথ যেহেতু এখানে ডিসকন্টিনিউ হয়েছে, তাহলে কি হবে? নিউরোলেমা এই জায়গাটাতে এই যে অক্ষকে স্পর্শ করবে, ভেতরে ঢুকে যাবে, তারপর আবার ভেতর থেকে বাইরে আসবে, তাই তো? যেখানে ভেতরে ঢুকে গেল, মাইলিন শীথ নেই যেখানে, সেখানে কি এই নিউরোলেমাসটা ভেতরে ঢুকে গেল, তাহলে কি ওখানে একটা পর্বের মতো সৃষ্টি হলো। সেই পর্বটাকে কি বলা হয়? র্যানভিয়ারের পর্ব। সেই পর্বটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। ঠিক আছে, এই র্যানভিয়ারের পর্বের কাজ কি? এই র্যানভিয়ারের পর্ব কিন্তু এই যে আমাদের একজনের মধ্যে যে সাইটোপ্লাজম, তাকে কি নাম দিয়েছে? এক্সোপ্লাজম। এই এক্সোপ্লাজম এবং বহিঃকোষীয় তরলের মধ্যে আয়নের বিনিময় ঘটাতে সাহায্য করে, অর্থাৎ একজনের সাইটোপ্লাজম এবং এর বাইরের যে বহিঃকোষীয় তরল, বাইরের যে তরল রয়েছে তার মধ্যে আয়নের বিনিময় ঘটাতে সাহায্য করে র্যানভিয়ারের পর্ব। ঠিক আছে, এবারে দেখো এই একজনের একদম শেষে অনেকগুলো ব্রাশের মতো, দেখো সরু সুতোর মতো ব্রাশের মতো কিছু জিনিস রয়েছে, একে বলা হয় কি? প্রান্তবুরুষ। তাকে বলা হয় প্রান্তবুরুষ। ঠিক আছে, আর প্রান্তবুরুষের একদম নিচের দিকে এই যে জায়গাগুলোতে
কিছু ফোলা অংশ থাকে। ইলেকট্রন মাইক্রোস্কোপে যদি ভালো করে এই অংশ দেখা যায় তাহলে দেখবো প্রান্তপুরুষের একদম শেষে এই ধরনের কিছু ফোলা অংশ রয়েছে, যাকে বলা হয় সাইন্যাপটিক নব, বা যেটাকে স্নায়ু সন্নিধি স্ফীতিও বলা হয় বা সাইন্যাপটিক নব বলে পরিচিত। ঠিক আছে, এই সাইন্যাপটিক নবের মাধ্যমেই কিন্তু কি হয়, স্নায়ু উদ্দীপনাটা এক নিউরন থেকে আরেক নিউরনে পৌঁছে যায়। ঠিক আছে, সেটা নিয়ে আমি আবার পরে আলোচনা করব। তাহলে তোমাদের এখানে যেটা আলোচনা হলো এতক্ষণ সেটা কি, সেটা হচ্ছে স্নায়ুকোষ বা নিউরনের গঠন, সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণভাবে আলোচনা হলো। তাহলে স্নায়ুকোষ বা নিউরনের মাধ্যমে কিন্তু স্নায়ু উদ্দীপনা কি পরিচালিত হয়। স্নায়ু উদ্দীপনা এই অংশ দিয়ে এসে এই কোষদেহের মধ্য দিয়ে গিয়ে অ্যাক্সনের মধ্য দিয়ে গিয়ে এই লাস্টে যে সাইন্যাপটিক নব বা ফোলা অংশটা রয়েছে তার মধ্য দিয়ে বের হয়। ঠিক আছে, এইটা তোমরা খুব সুন্দরভাবে বই থেকে আমি আজকে পড়ালাম, তোমরা বই দেখে পড়বে এবং কি ছবিটা ভালো করে আঁকবে এবং প্র্যাকটিস করবে এবং বুঝে বুঝে পড়ে নেবে। ঠিক আছে, এটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এই গেল তোমাদের স্নায়ুকোষ বা নিউরনের গঠন। এবারে চলে আসি নিউরনের প্রকারভেদ। ঠিক আছে, নিউরন কত ধরনের হয়। এই নিউরন কিন্তু তার প্রবর্ধকের সংখ্যা অনুযায়ী, এবারে যেটা ভাগ করছি আমি সেটা হচ্ছে প্রবর্ধকের সংখ্যা অনুযায়ী। ঠিক আছে, প্রবর্ধকের সংখ্যা অনুযায়ী কত ভাগে ভাগ করা হয় দেখো। ফার্স্টে হচ্ছে অ্যাপোলার। অ্যাপোলার মানে ধরো এটা একটি নিউরনের কোষ দেহ। ঠিক আছে, কোষ দেহ আমি একে দেখিয়েছি আগে। সেই কোষ দেহ থেকে যখন কোনো প্রবর্ধক নির্গত হয় না, অর্থাৎ অ্যাক্সনও নেই ডেনড্রনও নেই, শুধু কোষ দেহটা রয়েছে, তখন তাকে বলা হয় অ্যাপোলার। যখন কোনো প্রবর্ধক থাকে না সেই অবস্থাটা হচ্ছে এটা, যেটাকে বলা হয় অ্যাপোলার। ঠিক আছে, এবারে চলে আসি ইউনিপোলার নিউরন। ইউনিপোলার নিউরন, ইউনি এটার মানে হচ্ছে একটা প্রবর্ধক রয়েছে, তাই তো। যখন কোষদেহ থেকে একটি প্রবর্ধক নির্গত হয়, দেখো একটাই বেরিয়েছে, এটা অ্যাক্সন, এটাকে বলা হয় কি ইউনিপোলার নিউরন হলো। এগুলো কিন্তু খুব সহজ, নামগুলো থেকেই বোঝা যায়। অ্যাপোলার মানে কোনো প্রবর্ধক নেই, ইউনিপোলার মানে একটা প্রবর্ধক রয়েছে। এবারে চলে আসি কি বাইপোলার। অর্থাৎ এই ধরো কোষ দেহ, এখান থেকে কি একটা প্রবর্ধক বেরিয়েছে আর এখান থেকে আর একটা প্রবর্ধক বেরিয়েছে। ঠিক আছে, অর্থাৎ বাই মানে দুই, তাই তো। অর্থাৎ তাই দুটো প্রবর্ধককে দেখানো হয়েছে, একটা অ্যাক্সন একটা ডেনড্রন। তাহলে সেটা হচ্ছে বাইপোলার নিউরন। এবারে চলো আলোচনা করি সিউডো ইউনিপোলার নিউরন। সিউডো ইউনিপোলার নিউরন কাকে বলা হয়? সিউডো মানে ছদ্ম, তাই তো। সিউডো কথার অর্থ হচ্ছে ছদ্ম বা ফলস। তাহলে সিউডো ইউনিপোলার নিউরন কি? সিউডো ইউনিপোলার নিউরনের ক্ষেত্রে ধরো কোষ দেহ, ঠিক আছে, এটা একটা প্রবর্ধক, দেখে মনে হচ্ছে দুটো প্রবর্ধক, কিন্তু আসলে একটা প্রবর্ধকই এটা দুটো ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে, তাই একে বলা হয় সিউডো ইউনিপোলার নিউরন। সিউডো ইউনিপোলার, সিউডো কথার অর্থ কি ফলস বা হচ্ছে কি ছদ্ম, অর্থাৎ এটা দেখে মনে হচ্ছে দুটো, আসলে এটা একটা প্রবর্ধকই দুটো ভাগে ভাগ হয়েছে, তাই এর নাম সিউডো ইউনিপোলার নিউরন হলো। এবারে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে মাল্টি পোলার নিউরন। মাল্টি পোলার নিউরন
কাকে বলা হয়? বোঝা যাচ্ছে মাল্টি মানে অনেক, তাই তো? অর্থাৎ অনেকগুলো কি রয়েছে? প্রবর্ধক রয়েছে, তাই তাকে বলা হয় মাল্টিপোলার নিউরন। যেটা আমি নিউরনের গঠনে এঁকেছিলাম, অর্থাৎ এটাই হচ্ছে মাল্টিপোলার নিউরন, তাই তো? কেন? কোষদেহ দেখো, এখান থেকে অনেকগুলো প্রবর্ধক, এই যে ডেনড্রনগুলো বেরিয়ে গেছে অনেকগুলো, সেখান থেকে আবার আরেকটা অংশ থেকে কি বেরিয়েছে? অ্যাক্সন বেরিয়েছে। তাহলে অনেকগুলো যেহেতু প্রবর্ধক, তাই তাকে বলা হয় মাল্টিপোলার নিউরন। বোঝা গেল? তাহলে এই যে ভাগগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই তোমাদের বইতে পেয়ে যাবে ছবি সহ, সেখান থেকে কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়বে, ঠিক আছে? এখন তোমাদের বোঝাটা হয়ে গেল, শুধু একটু পড়বে তাহলেই হবে। তাহলে এই গেল প্রবর্ধকের সংখ্যা অনুযায়ী নিউরনের কি ভাগ। এবারে কাজ অনুযায়ী বা কার্য অনুসারেও নিউরনকে তিনটি ভাগে ভাগ করা হয়। কি কি সেই ভাগ? একটা ভাগ হলো সেন্সরি নিউরন, সেন্সরি নিউরন। একটা হচ্ছে মোটর নিউরন, আর আরেকটা কি? আরেকটা হলো কানেক্টিং বা অ্যাডজাস্টার নিউরন। কানেক্টিং বা অ্যাডজাস্টার নিউরন, এগুলো নিয়ে একটু আগেও তোমাদের সাথে কিছুটা আলোচনা হয়েছে। আবার বলছি যে নিউরনকে কাজ অনুযায়ী কি ধরনের কাজ করে তার উপর ভিত্তি করে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: সেন্সরি নিউরন, মোটর নিউরন এবং অ্যাডজাস্টার নিউরন। তাহলে সেন্সরি নিউরন কাকে বলা হয়? সেন্সরি নিউরন হচ্ছে যে সমস্ত নিউরন স্নায়ু উদ্দীপনাকে, স্নায়ু উদ্দীপনা কোনগুলো? যেমন চাপ, তাপ, আলো, ব্যথা, এগুলো হচ্ছে উদ্দীপক হিসেবে কাজ করে, তাই তো? এগুলো হচ্ছে বাহ্যিক উদ্দীপক। ও এখানে আরেকটা কথা বলে রাখি, শুধু উদ্দীপক কিন্তু বাহ্যিক হয় না, মানে বাইরের যে হবে তা নয়, ভেতরের বা আভ্যন্তরীণ উদ্দীপনাও কিন্তু থাকে আমাদের। যেমন ধরো আমাদের খিদে পাওয়া, খিদেটা এটা কিন্তু একটা আভ্যন্তরীণ উদ্দীপক হিসেবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, সেন্সরি নিউরন কি? সেন্সরি নিউরন হচ্ছে যে সমস্ত নিউরন কি করে? গ্রাহক থেকে উদ্দীপনাকে কোথায় বহন করে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। গ্রাহক থেকে উদ্দীপনাকে কোথায় বহন করে? হেড অফিস, তাই তো? একটু আগে যেটা বললাম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যারা বহন করছে উদ্দীপনাকে, সেটাই হচ্ছে সেন্সরি নিউরন। আর মোটর নিউরন কি? যারা সাড়া বা রেসপন্স বা অর্ডার, যেটা আমি বুঝিয়েছিলাম, সেটাকে সাড়া বা রেসপন্সকে কোথা থেকে কোথায় পাঠায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কারক বা ইফেক্টারে পাঠায়, তাকে কি বলা হয়? মোটর নিউরন বা আজ্ঞাবহ নিউরন। আজ্ঞাটা বহন করে, তাই তাকে বলা হয় আজ্ঞাবহ নিউরন বা মোটর নিউরন। হলো, বাদ রইল কি? অ্যাডজাস্টার বা কানেক্টিং নিউরন। কানেক্টিং অর্থাৎ বুঝতেই পারছো নামটা শুনে, যে কানেক্ট করে, তাই তো? কোনো কিছুর মধ্যে কানেকশন ঘটায়। তাহলে কার মধ্যে কানেকশন ঘটায়? যে নিউরন সেন্সরি এবং মোটর নিউরন বা সংজ্ঞাবহ নিউরন এবং আজ্ঞাবহ নিউরনের মধ্যে যোগাযোগ ঘটায় বা কানেক্ট করে, তাকে বলা হয় কি? অ্যাডজাস্টার নিউরন। দেখো এই ছবিতে দুটো নিউরনকে দেখানো হচ্ছে, একটা সেন্সরি নিউরন আর একটা হচ্ছে মোটর নিউরন, তাই তো? এই দেখো এই দুটো নিউরনের মধ্যে, এই দেখো ওপরে যে নিউরনটা আমি এঁকেছি সেটা কি করছে? এই দুটো নিউরনের মধ্যে সংযোগ রক্ষা করছে বা কানেক্ট করাচ্ছে, তাই তো? তাই এই নিউরনটার নাম হচ্ছে কি? অ্যাডজাস্টার নিউরন বা কানেক্টিং নিউরন, ঠিক আছে? বোঝা গেল? তাহলে অ্যাডজাস্টার নিউরন কাকে বলা হয়? যে নিউরন কি সংজ্ঞাবহ নিউরন এবং আজ্ঞাবহ নিউরন বা সেন্সরি নিউরন এবং মোটর নিউরনের মধ্যে সংযোগ সাধনে সাহায্য করে, তাকেই বলা হয় কি? অ্যাডজাস্টার নিউরন। হলো? তাহলে দেখো আজকে আমরা যতটা পড়লাম তার মধ্যে অনেক কিছু কিন্তু আমরা জানতে পারলাম। যেমন ধরো গ্রাহক, বাহক, কারক বা ইফেক্টর কাকে বলা হয়, তারপর স্নায়ুতন্ত্র কি, স্নায়ুতন্ত্রের গঠনগুলো কি, সেই স্নায়ুতন্ত্রের একটা প্রধান যে অংশ অর্থাৎ স্নায়ু কোষ বা নিউরন নিয়ে কিন্তু তোমাদের সাথে আমার ডিটেলসে আলোচনা হলো। সেই রকমই এই নিউরনের দেখো একটা চার্ট এখানে তৈরি করা আছে।
তোমরাও কিন্তু তোমাদের পড়ার ঘরে এরকম একটা চার্ট তৈরি করে রাখতেই পারো, যেখানে নিউরনের বিভিন্ন ভাগ, যেমন কোষদেহ এবং প্রবর্ধক, সেই কোষদেহের বিভিন্ন ভাগগুলো লিখে এভাবে, বা প্রবর্ধক কি কি আছে, অ্যাক্সন, ডেনড্রান, অ্যাক্সনের মধ্যে কি কি রয়েছে, সেগুলো কিন্তু তোমরা একটা তৈরি করে ফেলবে। তৈরি করে রাখলে তোমাদের সেটা অনেকদিন মনেও থাকবে, বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখি, যখন লিখবে, যেমন ধরো অ্যাক্সন এবং ডেনড্রান, তখন পড়ার সময় এমনভাবে পড়বে যাতে পরীক্ষায় যদি আসে যে অ্যাক্সন এবং ডেনড্রানের মধ্যে মূল পার্থক্য কি, সেই জিনিসগুলো তোমরা লিখতে পারো। যেমন ধরো অ্যাক্সনের মধ্যে কিন্তু নিজল দানা থাকে না, কিন্তু ডেনড্রানের মধ্যে কিন্তু আমি আলোচনা করেছি কি ডেনড্রান বা কোষদেহের মধ্যে কিন্তু কি নিজল দানা কিন্তু থাকে, কিন্তু নিজল দানা অ্যাক্সনের মধ্যে কিন্তু অনুপস্থিত। ঠিক আছে, এই ধরনের যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো একটু মনোযোগ দিয়ে পড়বে। তাহলে তোমরা আজকে নিউরন সম্পর্কে ভালো করে বাড়িতে পড়ে নাও। এই স্নায়ুতন্ত্রের যে বাদবাকি অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। সুস্থ থাকো, ভালো থাকো। আজ এই পর্যন্তই, নমস্কার।